সাত সকালে ফের রাজ্য জুড়ে ইডির তল্লাশি। কয়লা মাফিয়াদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে ইডির তল্লাশি চলছে। এই মুহূর্তে রাজ্যের 18টি জায়গা এবং ঝাড়খণ্ডে প্রায় 20টি জায়গায় ইডির অভিযান শুরু হয়েছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কোথায় কোথায় চলছে ইডির অভিযান? একসঙ্গে 40টি জায়গায় অভিযান চলছে। 40টি জায়গায় অভিযান চলছে। 40টি জায়গায় এই রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সব মিলিয়ে 40টি জায়গায় অভিযান চলছে। ইডি আধিকারিকরা কয়লা মাফিয়াদের বিরুদ্ধে, কয়লা মাইনিং এর বিরুদ্ধে তল্লাশি অভিযানে নেমেছেন। আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের একে ব্লকের একটি বাড়ির সামনে। তুমি দেখতে পাচ্ছ গেটের ভেতরে সিআরপিএফ এর জওয়ানরা, তারা কিন্তু গেট বন্ধ, বাড়ি ঘিরে রেখেছেন। যেটা ইডি সূত্রের খবর, এই বাড়ি হচ্ছে একজন কয়লা মাফিয়া, যার বিরুদ্ধে অভিযোগ অবৈধভাবে কয়লা বার করা, নরেন্দ্র খাড়কা। ইডি তরফে যেটা জানানো হচ্ছে যে কয়লা মাফিয়া, তার বাড়িতে এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। এছাড়া সল্টলেকের সিজে ব্লকের আর এক ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন। বাইপাস সংলগ্ন একটি আবাসন, সেখানে পৌঁছে গেছেন তারা। হাওড়ায় রয়েছেন ইডি আধিকারিকরা। এছাড়াও কিন্তু দুর্গাপুর, বর্ধমান, পুরুলিয়া একসঙ্গে কিন্তু কয়লা মাফিয়াদের বিরুদ্ধে এবং কয়লা মাইনিং এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ইডির অফিসাররা তল্লাশি অভিযানে নেমেছেন। তোমার মনে থাকবে কয়লা মাফিয়াদের বিরুদ্ধে যে আগে অভিযান হয়েছিল, সেখানে কিন্তু দিল্লি থেকে একাধিক টিম কলকাতায় এসে তারা অভিযান চালিয়েছিল। এবার কিন্তু ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ একসঙ্গে ইডি আধিকারিকরা যৌথভাবে অভিযানে নেমেছেন। নরেন্দ্র খাড়কা, তার নাম কিন্তু আগে উঠে এসেছিল। তোমার মনে থাকবে নরেন্দ্র খাড়কা আগে যখন দিল্লির ইডি আধিকারিকরা বা তারা যখন তদন্ত চালাচ্ছিলেন, নরেন্দ্র খাড়কাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং আজকে সেই নরেন্দ্র খাড়কা, তার বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ এর জওয়ানরা গেট বন্ধ করে ভেতরে কিন্তু বাড়ির যে এন্ট্রি পয়েন্ট, সেটা কিন্তু ঘিরে রেখেছেন। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, যে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ইডি আধিকারিকরা একসঙ্গে 40টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। দুর্গাপুরে একসঙ্গে প্রায় 8 থেকে 9টি জায়গায় তারা রয়েছেন। পুরুলিয়ায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা, বর্ধমানে রয়েছেন এবং একাধিক জায়গায় ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর আগে সল্টলেকের সিজে ব্লকে যখন ইডি আধিকারিকরা পৌঁছে যান, আমরা দেখি যে অনেকক্ষণ ধরে ভেতর থেকে গেট খোলা হয়নি। কিন্তু যে ব্যবসায়ীর বাড়িতে তারা পৌঁছেছেন সিজে ব্লকে, সেই ব্যবসায়ী সেখানে নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সল্টলেকের আরেকটি জায়গায় নরেন্দ্র খাড়কা, কয়লা মাফিয়া, তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তোমার মনে থাকবে দিল্লির আধিকারিকরা যখন তল্লাশি অভিযান এবং তদন্ত চালাচ্ছিলেন গত কয়েক বছর আগে, তখন কিন্তু একাধিক প্রভাবশালীদের নাম উঠে এসেছিল। এবার কিন্তু সেই বিষয় নিয়ে যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন, যে আবার কিন্তু কয়লা মাফিয়াদের দাপট শুরু হয়েছিল। আবার অবৈধভাবে কয়লা বার করা, কয়লা মাইনিং করা, এবং কয়লা মাফিয়ারা কিন্তু টাকা পাচার করছিল, প্রভাবশালীদের প্রোটেকশন মানি দিচ্ছিল। এবং সেই তথ্য পাওয়ার পর আবার নতুন করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ইডি আধিকারিকরা কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কিন্তু অভিযানে নেমেছেন। একেবারে ধন্যবাদ প্রকাশ। পরে খবরে নজর দেব। কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন, কেউ যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে দালাল ধরে এপারে এসেছিলেন। তারপর কেটে গেছে বছরের পর বছর। এসআইআর শুরু হওয়ার পর ঘরে ফেরার জন্য হুড়োহুড়ি সীমান্ত চেকপোস্টে। আর এরই মধ্যে এদিন সকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হলো স্বরূপনগরের হাকিমপুরে। আতঙ্কের নাম এসআইআর। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে। কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন, কেউ আবার যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে এপারে এসেছিলেন, তারপর থেকে গেছিলেন। এখন এসআইআর শুরু হওয়ায় ফেরার পালা। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5-6 বছর আগে ঢুকেছিলেন ভারতে, থাকতেন হায়দ্রাবাদে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যান? এখন রিফিউজি মুসলিম ক্যাম্পে চলে যাবো। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোন কোথায় যাচ্ছে? এখন কোথায় এখন कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा।
इसलिए हम कहाँ कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। কেউ 2 বছর, কেউ 5 বছর, তো কেউ 20 বছর ভারতে ছিলেন। তাদেরই এখন ছেড়ে দেওয়া কেঁদেবাঁচি অবস্থা। সবকিছু ছেড়ে বাংলাদেশে ফিরতে পারলে হয়। এদেরই কেউ বলছেন ভোট দিয়েছেন, কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার পেতেন। ভোট দিয়েছেন? ভোট হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাই। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করে দেয়। লক্ষ্মীর ভান্ডার করে দিল। আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। এরই মধ্যে এদিন সকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয় স্বরূপনগরের হাকিমপুরে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাংলাদেশি তারা এখনো অপেক্ষায় রয়েছেন, তারা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন এবং আজকে যারা রয়েছেন তারা সংখ্যায় যথেষ্ট কম, অন্যান্যদের তুলনায় কম, কিন্তু তারা কেউই মুখে কিছু বলতে চাইছেন না। তারা মুখে কার্যত কুলু পেটেছেন। জানি না কি বলছে আপনাদেরকে? কিছু জানি না। মানে কবে থেকে আছেন আপনারা? কবে থেকে আছেন? এদিন সকালে এখানে বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা। আমার দেশ আমার মা, আমার দেশ হবে না। এই সময় সাংবাদিক ও বিক্ষোভকারীদের উপর হামলা চালায় কয়েকজন। দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে লুকিয়ে ছিল। তারা এখানে এসে অবৈধভাবে কার্ড তৈরি করেছে, তারা এখানকার ভোটার হয়েছে। কাদের মদতে এগুলো হচ্ছে? তো সেই জন্য আমরা চাই যে অনুপ্রবেশকারীরা অবিলম্বে ভারত ছাড়ুক। এটা অশান্তি করছে বিজেপি। এখানে তাদের মানে বৈলক্ষণে সাম্প্রদায়িক একটা বীজ বাতাবরণের সৃষ্টি করছে এবং তারা হচ্ছে সকলেই বহিরাগত। উভয় পক্ষ স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছে। শোভেন পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনের নিত্য নতুন নির্দেশিকা, ডেডলাইন, সঙ্গে শাসক ও বিরোধী পক্ষের হুমকি, হুঁশিয়ারি, এসবের মধ্যে কার্যত হাঁসফাঁস করছেন বিএলওরা। এদিকে বিএলওদের চাপের জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। বিএলওদের ওটিপি শেয়ার করতে চাপ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে এমনই অভিযোগ জানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। ব্রেন স্ট্রোক, সেরিব্রাল অ্যাটাক, আচমকা অসুস্থ, প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথিপত্র ফেলে কান্নাকাটি করছেন বিএলওদের একাংশ। বিএলওরা বলছেন এসআইআর এর কাজ করতে গিয়ে এক এক সময় এক এক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকে এই মুহূর্তে কোনো একদম টোটালটাই নিশ্চুপ, একটা ফর্মও স্ক্যান হচ্ছে না। কালকে তো উনি বললেন এসডিও স্যার যে পার ডে 100 টাকা করে করতে হবে। আমি 100 200 করতে রাজি আছি, কিন্তু আমরা যদি সার্ভার পারমিট না করে তা আমি কীভাবে করবো? এটা তো হাতে কলমে করার নয় যে হ্যাঁ খাতায় লিখে দিলাম, তা তো হবে না। তাহলে আমরা তো নিরুপায়, আমরা নিজেরাই কিন্তু পাজেল হয়ে যাচ্ছি। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, তারপর পূরণ করা ফর্ম সংগ্রহ, শেষে ভোটারদের সেই তথ্য তুলতে হচ্ছে বিএলও অ্যাপে। কাজের চাপে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে তাদের সিদ্ধান্ত বদলে যাচ্ছেন। তারপর যে অ্যাপটা রয়েছে, অ্যাপটার কিন্তু ভার্সন তো পাল্টাচ্ছেই এবং অ্যাপের যে অপশনগুলো থাকে এগুলো কিন্তু কখনো থাকছে কখনো থাকছে না। আমি সারাদিনে কটা ফর্ম ফিল আপ করলাম সেটা আমি জানতে পারছি না। আমি একটা ফিল আপ করলাম, সেটা আদৌ সাকসেসফুল হলো কি না আমি সেটা বুঝতে পারছি না। অনেক সময় ধরুন সাকসেস অপশনটা দেখালো না, তা আমি তো বুঝতে পারলাম না। সূত্রের খবর, 4 ডিসেম্বর এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও 25 নভেম্বরের মধ্যে বিএলওদের কাজ শেষ করতে বলা হয়েছে। একটা ফর্ম আপলোড করতে 20 মিনিট থেকে 25 মিনিট টাইম চলে যাচ্ছে। তাহলে তারা টার্গেট দিয়েছে প্রত্যেক দিনে 100টা ফর্ম আপলোড করতে হবে। তাহলে একটা ফর্ম যদি আপলোড করতে আধ ঘন্টা চলে যায়, 20 মিনিট চলে যায়, কি করে 100টা ফর্ম আপলোড করা যাবে? তাহলে তো সারা রাত লোককে জেগে থাকতে হবে। আমাদের বক্তব্য যেটা, যে সার্ভারটা হওয়া উচিত ছিল খরগোশের গতিতে চলা উচিত ছিল, সেটা এখন কিন্তু কচ্ছপের গতিতে চলছে। এই করলে কিন্তু এসআইআর এর কাজ সঠিক সময়ে সম্পূর্ণ করা যাবে বলে আমাদের মনে হয় না, বা আমাদের বিশ্বাসও নেই। এর মধ্যে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের 7 জন বিএলওকে তথ্য ডিজিটাইজেশনের কাজ নিয়ে শোকজ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। শুধু কি কাজের চাপ, সঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলোর হুমকি, হুঁশিয়ারি। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে,
বিএলওদের চাপের জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে ট্যাগ করে এক্স পোস্টে তিনি লিখেছেন, তৃণমূল পার্টি ও পশ্চিমবঙ্গ প্রশাসনের নেতাদের মুখোশ খুলে গেছে। পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় জেলা শাসকরা তৃণমূলের ফুল টাইম নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছেন। তারা বুথ লেভেল অফিসারদের ওপর অসহনীয় চাপ দিচ্ছেন, বিএলওদের বদলি, সাসপেনশন, বেতন কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং টিএমসির যারা ডেটা এন্ট্রি অপারেটর তাদের অফিসিয়াল ওটিপি শেয়ার করতে বাধ্য করছেন বিএলওদের, যাতে বিএলও অ্যাপের অপব্যবহার করতে পারে তৃণমূল। এটা শুধু সিস্টেম্যাটিক রিগিংই নয়, দিনের উপরে গণতন্ত্রের হত্যা। বিএলওরা খুব সমস্যায় আছেন, অনেক বিএলওই সমস্যায় আছেন, কারণ তাদের উপর যে চাপটা পড়ছে, প্রথমত তাদের ফর্ম দেওয়া হয়নি, তার মধ্যে তাদের ওই বিজেপির হুমকি, অ্যারেস্ট করব, ওই করব, তাই করব। পুরুষ মহিলা নির্বিশেষে বিএলওদের ফোন নাম্বার আর নামটা ছাপিয়ে দিয়েছে ফর্মে। এবার তারা সকাল থেকে রাত অবধি নানা রকম ফোন পাচ্ছে, সর্বক্ষণ মানুষ তাদের ফোন করছেন, অথচ তাদেরকে পুরো পরিকাঠামো দেওয়া হয়নি। ফলে সেই জায়গায় তাদের অসুস্থতা, তাদের চাপ, এর জন্য দায়ী কেন্দ্রের নির্বাচন কমিশন। এরই মধ্যে রাজস্থানের টঙ্কে দেখা গেল নজিরবিহীন এক ছবি। এনুমারেশন ফর্ম দিতে গিয়ে হাতে গাইতি তুলে নিলেন খোদ বিএলও। ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা গেছে, এক চাষিকে এনুমারেশন ফর্ম দিতে গিয়েছিলেন বিএলও রতনলাল জাট। তিনি বলেন এখন সময় নেই, কাজ করছেন। তখন বিএলও ওই কৃষককে বলেন, আপনি ফর্ম ফিল আপ করুন, ততক্ষণ আমি মাটি খুঁড়ে দিচ্ছি। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।